আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। পাপেল এডুকেয়ার কর্তৃক আজকে পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। তো আজকে যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো সরাসরি কমন পড়ার সম্ভাবনা অনেক। এছাড়াও এই নিয়মগুলা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করেন তাহলে আপনাদের পরীক্ষার জন্য একটা সর্বোচ্চ প্রস্তুতি হয়ে যাবে। তো আমরা যে অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে আলুর প্রতিসরণ। আলুর প্রতিসরণ থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন পরীক্ষাতে আসে। তো চলুন আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো সেগুলো আলোচনা করি। দেখেন আমরা আজকে যে আলোচনাগুলো করব, প্রথম যে সৃজনশীলটা রয়েছে সেটা হচ্ছে আলোক রশ্মি বাতাস থেকে 60 ডিগ্রি কোণে কাচ মাধ্যমে প্রবেশ করে এবং 45 ডিগ্রি কোণে কাচ মাধ্যমে প্রতিসরিত হয়। ঠিক আছে, দেখেন এখানে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যেটা দুটো আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক কাকে বলে, অর্থাৎ এই প্রতিসরণাঙ্ক সম্পর্কে আমরা কিন্তু আমাদের আহ, যে মূল ক্লাসটা রয়েছে সেই মূল অধ্যায়ের যে ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এছাড়াও আমি শর্টলি এখানে আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিসরণাঙ্কটা হচ্ছে যে একটি আলোক রশ্মি দুইটা ব্যাপার হয়, একটা হচ্ছে আলুর প্রতিসরণ, একটা মানে আপাতন, একটা হচ্ছে প্রতিসরণ, দুইটা ব্যাপার। তো আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইন থাকে এটি সম্পর্কে আমাদের ধারণা আছে যে আপাতন কোণের সাইন, যেটাকে আমরা সাইন আই দ্বারা প্রকাশ করি, এবং প্রতিসরণ কোণের সাইন যেটা, এটাকে আমরা সাইন আর দ্বারা প্রকাশ করি। এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই একটা ধ্রুব সংখ্যা হয়। ঠিক আছে, একটা ধ্রুব সংখ্যা হয়। এই যে ধ্রুব সংখ্যাটা হয়, এই ধ্রুব সংখ্যাটাকে আমরা এখানে স্পষ্টত জানি যে এখানে আলোর প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যম হয় দুইটা, একটা হচ্ছে প্রথম মাধ্যম ধরি আমরা, আর একটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। একটা হালকা একটা একটা ভারী, একটা ভারী একটা হালকা, এরকম মাধ্যম হয় দুইটা। তাহলে আমরা বলতে পারি যে আহ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই একটা ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে থাকি। অর্থাৎ এই যে আহ, অনুপাতটা এটা ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুব সংখ্যাটাকে আমরা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে থাকি। ক্রান্তিকোণের ব্যাপারটাতে আসি আমরা। দেখেন ক্রান্তিকোণটা কি? ক্রান্তিকোণটা হচ্ছে আমাদের এরকম, অর্থাৎ আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। অর্থাৎ আপনাকে কিন্তু স্পষ্ট করে খেয়াল রাখতে হবে যে আপাতন কোণের যে মানের জন্য, ধরেন আমরা এরকম একটা মাধ্যম ধরলাম, যে আমরা দুইটা মাধ্যম ধরলাম, এটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে, এখন আমরা এমন একটা কোণে আপাত রশ্মিটাকে এমন কোণে আমরা এখানে ফেলেছি, ধরেন আমরা এখানে 40 ডিগ্রি কোণ করে আমরা আপাতিত করেছি বস্তুটাকে, রশ্মিটাকে আপাত করেছি। এখন এই 40 ডিগ্রি কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা যদি এখানে কোনো জায়গায় মিল না করে, অবিলম্ব যেটা আছে, অর্থাৎ এই যে অবিলম্বটা যেটা বিবেত্তল যেটাকে বলি আমরা, ওই বিবেত্তল বরাবর যদি চলে যায়, আপতিত রশ্মিটা যদি বিবেত্তল বরাবর চলে যায়, তাহলে দেখেন এখানে অবশ্যই কি তৈরি হবে, একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান কত হবে, 90 ডিগ্রি হবে, তাকে উক্ত বস্তুর জন্য তার ক্রান্তিকোণ বলা হয়। তার মানে এখানে যদি আমরা বলি, ধরেন আমি এ বস্তু ধরলাম এখানে, তার মানে আমি যদি বলি এখানে এ বস্তুটির ক্রান্তিকোণ কত, তাহলে আমরা এ বস্তুটির ক্রান্তিকোণ ধরবো 40 ডিগ্রি। অর্থাৎ এই এ বস্তুর 40 ডিগ্রি কোণের জন্য প্রতিসরণ কোণের মান, আপাতন কোণের মান 40 ডিগ্রির জন্য প্রতিসরণ কোণের মানটা হয়েছে কত, 90 ডিগ্রি। তার মানে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেটাকে আমরা বলি কি, তার ক্রান্তিকোণ। তৃতীয় যে প্রশ্নটি আছে, উদ্দীপকের আলোকে কাচের প্রতিসরণাঙ্ক কত সেটা দেখাবো। দেখেন উদ্দীপকটা একটু ভালো করে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এখানে আমাদেরকে স্পষ্টত বলে দিয়েছে 60 ডিগ্রি অর্থাৎ আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা যদি একটু প্রশ্নটার উপরে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে উদ্দীপকের আলোকে কাচের প্রতিসরণাঙ্ক কত, তাহলে আমরা এখানে প্রতিসরণাঙ্ক ব্যাপারটা দেখেন, প্রতিসরণাঙ্কটা একটু আগে আমরা আলোচনা করেছি যে প্রতিসরণাঙ্ক ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা একটু বাইরে যাচ্ছি, খাবেন স্যার আপনি শেষ করে। সমস্যা। তাহলে
আমরা যদি প্রতিসরণাঙ্কের জন্য যে ব্যাপারটা আমরা নোট করেছি যে সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, এরকম যদি আমরা লিখি, ওইটা হয় কি একটা ধ্রুব সংখ্যা হয়, ঠিক আছে, একটা ধ্রুব সংখ্যা। এখন এইখানে দেখেন, আমরা যদি এই ধ্রুব সংখ্যাটাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে থাকি, তাহলে এখানে তো আমাদের এই সাইন আই এবং সাইন আর এর মানটা দেওয়া আছে, অর্থাৎ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা দেওয়া আছে। তাহলে আপাতন কোণের মান দেওয়া আছে, আই এর মান 60 ডিগ্রি, আর এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা জাস্ট মানটাকে এখানে নোট করে দিব। তাহলে আমরা লিখতে পারি সাইন আই এর যে মানটা আছে সেটা আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর হচ্ছে সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। এটা হবে কি একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা। এখন এখানে আমরা যদি এগুলাকে সাইন যেটা আছে এটাকে রেখে দিই, জাস্ট 60 কে 45 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের যে মানটা হবে, যেহেতু এটা ধ্রুব সংখ্যা তার মানে এটাকে আমাদের আর কাউন্ট করার দরকার নেই, জাস্ট আমরা এটার মানটা বের করে ফেলি। যেমন সাপোজ এটার মান মেবি এরকম হবে, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। এই 60 ডিগ্রির সাইন 60 ডিগ্রির যে মানটা হয় সেটা হচ্ছে 0.866 এরকম হওয়ার কথা। আর সাইন আর এর যে মানটা আছে 45 এর যে মানটা হয় সেটা হয় এরকম 0.70 এরকম হয়। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 1.22। এই যে 1.22 মানটা আসলো সেটাই হচ্ছে উদ্দীপকের আলোকে কাচের প্রতিসরণাঙ্ক, এইটাই হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক। তাহলে দেখেন আমরা কিন্তু এই যে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুব সংখ্যা, এটা থেকেই কিন্তু আমরা তার প্রতিসরণাঙ্কটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা বের করতে। তো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের যে উদ্দীপকের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে, দেখেন এইখানে প্রতিসরণ কোণটা কত 45 ডিগ্রি, বাট বলতেছে আমাদেরকে যে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি ঘটনাটা ঘটবে সেটা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাবো। এখন দেখেন যে প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি দেখতে পাই, দেখেন উদ্দীপকের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে, অর্থাৎ আমরা যদি এরকম দেখি দুইটা মাধ্যম ধরি, ঠিক আছে, একটা অবিলম্ব কল্পনা করি। এখন দেখেন আমরা যদি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি ধরি, তাহলে ধরেন প্রতিসরণ কোণটা এই দিক দিয়ে বিভেদতল গ্যাসে চলে গেল, হ্যাঁ, তাহলে বিভেদতল গ্যাসে চলে যাবে। তার মানে বিভেদতল গ্যাসে যদি চলে যায় সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র প্রতিসরণ কোণের মানটা কত হবে, 90 ডিগ্রি হবে আমাদের। তাহলে এই প্রতিসরণ কোণটা বিভেদতল গ্যাসে চলে যাওয়ার জন্য আমরা কতটুকু কোণে বস্তুটাকে আপতিত করব সেটা আমরা চিত্র এঁকে দেখাবো। এখন দেখেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বাতাস থেকে কোথায় যাচ্ছে, কাছে, অর্থাৎ বাতাস থেকে কাছের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বাতাস থেকে কাচ মাধ্যমে যখন এটা আপতিত হয় তখন তার মধ্যে যে প্রতিসরণাঙ্কটা বা আমরা আপাতন কোণের যে মানের রেঞ্জটা পাই সেটা হচ্ছে এরকম, যে যদি বিভেদতল গ্যাসে তাকে চলে যেতে হয় তাহলে তাকে আপাতিত রশ্মিটাকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে পতিত হতে হবে, 40 ডিগ্রি খুন করে তাকে কি করতে হবে, আপতিত হবে। সেই ক্ষেত্রে কি হবে, প্রতিসরিত হওয়ার সময় সে বিভেদতল গ্যাসে চলে যাবে, আর বিভেদতল গ্যাসে যখন চলে যাবে তখন তার কোণ হবে কত, 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা একটু চিত্র অঙ্কন করে দেখাই, ধরেন আমরা এ ও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে চিহ্নিত করা আছে, আমি জাস্ট সহজে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এ হচ্ছে আপতিত রশ্মি, আবার ও বি হচ্ছে প্রতিসরিত রশ্মি, ঠিক আছে। আমরা যদি এটাকে অবিলম্বটাকে এরকম ধরি, ধরেন আমরা এন এন প্রাইম ধরলাম, এন প্রাইম এন, অবিলম্বটাকে ধরলাম, সেক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টা হবে, অর্থাৎ এখানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে কি ঘটনাটা ঘটবে, তাহলে এখানে আমাদের প্রতিসরণ কোণ কোনটা হবে, দেখেন আমরা যদি প্রতিসরণ কোণের কথা চিন্তা করি তাহলে প্রতিসরণ কোণটা হবে বি ও এন। তার মানে প্রতিসরণ কোণ এখানে আমরা কি পাচ্ছি, বি ও এন অথবা এন ও বি, আমরা যেটা যেভাবেই ধরি, এন ও বি হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। আর যদি আপতিত রশ্মিটা আমরা লিখি, আপতিত রশ্মি, তাহলে আপতিত রশ্মিটাকে আমরা কিভাবে লিখবো, দেখেন এখানে আপতিত রশ্মিটা হচ্ছে আমাদের এ ও এন, তার মানে আমরা লিখতে পারি এ ও এন। এই যে আপতিত রশ্মি বা আপাতন কোণ এবং আপতিত রশ্মি বা আপাতন কোণ
বা প্রতিসরণ কোণ যেটা, দুইটাই আমরা বের করি। যেমন এটা যদি আমরা রশ্মি না ধরে আপাতন কোণ লিখে ফেলি আমরা, আপাতন কোণ, ঠিক আছে। তাহলে আপাতন কোণটা হচ্ছে আমাদের AON, আর প্রতিসরণ কোণটা হচ্ছে NOB। তাহলে আমরা লিখতে পারি যে NOB সমান সমান কত, NOB তার মানে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, তাহলে প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রি আমাদেরকে বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা 90 ডিগ্রি লিখলাম। আর AOB যেটা আছে, AON যেটা আছে, এটা আমরা জানি যে 40 ডিগ্রি হলে সেটা 90 ডিগ্রি হয়, তার মানে এখানে আমরা লিখে দিলাম 40 ডিগ্রি, ঠিক আছে। এই যে চিত্রটা আপনারা একটু জাস্ট লিখে দিবেন। আমরা চাইলে এটাকেও মার্ক করতে পারেন, ধরেন এটাকে পি প্রাইম ধরতে পারেন, এটাকে পি 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 প্রাইম ধরে নিতে পারেন, আর এটাকে বি ধরে নিতে পারেন। এখন এইটা চিত্রটার একটু বর্ণনা করে দিবেন আপনারা, জাস্ট এই। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি। দেখেন পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে নাদিম ক্লাসে চশমা পরে আসলে শিক্ষক তার সমস্যা জানতে চাইলো। নাদিম বলল সে কাছের পড়া ভালোভাবে পড়তে পারে না এবং তার লেন্সের ক্ষমতা হচ্ছে +2। এখন লেন্সের ক্ষমতা কাকে বলে? আমরা প্রথম প্রশ্নটা যেটা পেয়েছি, লেন্সের ক্ষমতা কাকে বলে। দেখেন লেন্সের ক্ষমতাটা হচ্ছে যে আমরা যদি একটা লেন্স বিবেচনা করি, ধরেন আমরা এটাকে একটা লেন্স বিবেচনা করলাম, উত্তল হতে পারে অবতল হতে পারে, একটা লেন্স বিবেচনা করলাম। এখন একগুচ্ছ আলোক রশ্মি এটার মধ্যে আমরা ফেললাম। এখন এই একগুচ্ছ আলোক রশ্মিকে সে হয় মানে মানে অপসারী করবে, নচেত মানে অভিসারী করবে, মানে হয় আলোক রশ্মিগুলাকে মিলিয়ে দিবে, নচেত প্রত্যেকটা আলোক রশ্মিকে ডিভাইডেড করে ভেঙে দিবে, ছড়িয়ে দিবে। তাহলে একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী করতে, ধরেন একগুচ্ছ আলোক রশ্মিকে সে এই জায়গায় মিলিয়ে দিল, হ্যাঁ, এখানে মিলিয়ে দিতে পেরেছে, তার মানে এটা হচ্ছে তার ক্ষমতা। আবার যদি আমরা এরকম দেখি যে একটা আলোক রশ্মিকে সে ছড়িয়ে দিয়ে এতটুকু দূরে ছড়িয়ে দিতে পেরেছে, ঠিক আছে, তার মানে হয় আলোক রশ্মিটাকে মিলিয়ে দিয়েছে, নচেত আলোক রশ্মিটাকে ছড়িয়ে দিয়েছে। তাহলে ওই মিলিয়ে দেওয়ার ক্ষমতা, কতটুকু দূরে মিলাতে পেরেছে বা কতটুকু দূর হতে ছড়িয়ে দিতে পেরেছে, সেটাই হচ্ছে তার কি ক্ষমতা একটা লেন্সের। তার মানে একগুচ্ছ আলোক রশ্মিকে মানে একগুচ্ছ আলোক রশ্মিকে মিলিয়ে দেওয়া অথবা একগুচ্ছ আলোক রশ্মিকে ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা লেন্সের, সেই ক্ষমতাটাকে আমরা বলি লেন্সের ক্ষমতা। নাদিমের লেন্সটি কি ধরনের? দেখেন এখানে আমরা এই আগের যে বিষয়গুলো ছিল, ক্লাসে আমরা আলোচনা করেছি যে লেন্সটাকে কিভাবে আমরা চিনতে পারি। তো সেখানে আমরা বলেছিলাম যে যদি আমরা প্লাস দেখি তাহলে ওইটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে উত্তল লেন্স, আর যদি মাইনাস দেখি তাহলে সেটাকে আমরা লিখতে পারি অবতল লেন্স। তাহলে দেখেন লেন্সের ক্ষমতাটা হচ্ছে +2। দেখেন ক্ষমতা কত সেটা আমরা জানি 2, আর ধরনটা হচ্ছে এই প্লাস চিহ্নটা থেকে আমরা ধরনটা বুঝতে পারি যেটা কি উত্তল নাকি অবতল। মূল ব্যাপারটা হচ্ছে +2D, +5D, +5D, +10D, এরকম +3D, এরকম যাই লিখে না কেন, প্লাস যদি লিখি তাহলে ধরনটা বুঝতে হবে যে প্লাস আছে, তার মানে এগুলো হচ্ছে উত্তল লেন্স। তার মানে নাদিম যে লেন্সটি ব্যবহার করছে সেটা অবশ্যই কি লেন্স? উত্তল লেন্স। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব কত, ঠিক আছে। লেন্সের ফোকাস দূরত্ব আমরা বের করব। দেখেন আমরা একটু প্রশ্নটাতে চলে যাই। তো লেন্সের ফোকাস দূরত্বটা আমরা এখানে দেখাচ্ছি। দেখেন এখানে আমাদের লেন্সের ফোকাস দূরত্ব বের করার সূত্রটা আমরা জানি P = 1/f, ঠিক আছে। দেখেন P মানে হচ্ছে ক্ষমতা বা পাওয়ার যেটাকে বলি, f হচ্ছে ফোকাস দূরত্ব 1/f। এটা থেকে কিন্তু আমরা যে কোনো লেন্সের ফোকাস দূরত্ব বের করতে পারি অথবা পাওয়ার বের করতে পারি। দেখেন এখন যদি আমার ফোকাস দূরত্ব দেয়া থাকতো তাহলে আমি পাওয়ারটা বের করতে পারতাম। আর এখানে যেহেতু আমাদের পাওয়ারটা দেওয়া আছে, দেখেন এই যে পাওয়ারটা দেওয়া আছে, তাহলে আমরা পাওয়ারটা দেওয়া থাকার কারণে আমরা ফোকাস দূরত্বটা বের করতে পারবো। আবার যদি মানে সরাসরি আগে থেকে ফোকাস দূরত্ব দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি পাওয়ারটা বের করতে পারতাম। তাহলে এখানে দেখেন আমরা যদি এখানে একটু সাইড নোট দিয়ে লিখে নিই যে এখানে P সমান কত দেওয়া, +2D দেওয়া, আর F ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করব, ফোকাস দূরত্বটা বের করব। তাহলে আমরা যদি এটাকে কনভার্ট করি এরকম ভাবে যে F ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি, F ইকুয়াল 1/P, ঠিক আছে, F ইকুয়াল 1/P। এখন দেখেন তাহলে আমরা এখানে ফোকাস দূরত্ব বের করব, তাহলে F 1 তো 1ই থাকবে, P এর যে ক্ষমতাটা আছে, মানটা আছে, সেটা আমরা বসিয়ে দিই এখানে 2D। তাহলে আমরা 1 কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি রেজাল্ট হয় 0.5D,
দেখেন আবার প্লাস চিহ্ন যেহেতু আছে, সুতরাং আমরা সামগ্রিকটা ক্ষমতাটা পেয়েছি কত, অর্থাৎ ফোকাস দূরত্বটা পেয়েছি 0.5। আর যেহেতু প্লাসটা আছে, এই প্লাসটা থেকে আমরা জানি যে এটা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, তার মানে এখানকার ফোকাস দূরত্ব হচ্ছে 0.5। এই খুবই সহজ প্রকৃতির বিষয়গুলো, নিয়মগুলো আপনারা আয়ত্ত করবেন। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে নাদিমের চোখে কি ধরনের ত্রুটি এবং এর কারণ কি? এখন একটু খেয়াল করেন যে আমরা চোখের ত্রুটি নিয়েও অধ্যায়ের আলোচনাগুলোতে আলোচনা করেছি, যে একটা হচ্ছে আমাদের দূরদৃষ্টি ত্রুটি বা দীর্ঘদৃষ্টি ত্রুটি যেটাকে বলি, আর একটা হচ্ছে ক্ষীণদৃষ্টি ত্রুটি অর্থাৎ স্বল্প দৃষ্টি ত্রুটি। একটা হচ্ছে দূরের জিনিস ভালোভাবে দেখতে পারে না, আরেকটা হচ্ছে যে কাছের জিনিস ভালোভাবে দেখতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু বিপরীত রকম হয়, অর্থাৎ কাছের জিনিস যদি ভালোভাবে দেখতে না পায়, দেখেন আমাদের এখানে কিন্তু বলা আছে যে নাদিম বলল যে সে কাছের পড়া ভালো করে পড়তে পারে না। দেখেন তার মানে তার সমস্যাটা হচ্ছে কোথায়, সে কাছের জিনিসটা ভালোভাবে দেখতে পারে না। আমরা জানি যে কাছের জিনিস যদি ভালোভাবে দেখতে না পারে, তাহলে তার যে ত্রুটিটা হবে সেটা হবে দীর্ঘদৃষ্টি। কাছের জিনিস না দেখতে পারলে দীর্ঘদৃষ্টি, আর যদি দূরের জিনিস ভালোভাবে না দেখতে পারে তাহলে সেটাকে বলা হয় স্বল্প দৃষ্টি বা ক্ষীণদৃষ্টি ত্রুটি। এটা আপনার মাথায় রাখতে হবে। এখন দেখেন তাহলে তার ত্রুটিটা কি হয়েছে সেটা আমরা স্পষ্টতই বলতে পারি যে নাদিমের চোখে যে ত্রুটি হয়েছে তা হলো দীর্ঘদৃষ্টি ত্রুটি। দীর্ঘদৃষ্টি ত্রুটি। ঠিক আছে, এখন তাহলে এই দীর্ঘদৃষ্টি ত্রুটিটা কেন হয় সেই কারণটা আমরা বলেছি ওইখানে, যে দীর্ঘদৃষ্টি ত্রুটিটার দুইটা কারণে হয়। একটা হচ্ছে চোখের লেন্সের যে ফোকাস দূরত্বটা আছে এটা যদি বেড়ে যায়। ঠিক আছে, ফোকাস দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে আমরা একটু চিত্র দিয়ে দেখাই আপনাদেরকে। ধরেন এটা হচ্ছে আমাদের চোখের ব্যাসার্ধটা। এখন কোনো কারণে দেখেন এখান থেকে আপনি যদি এখানে কাউন্ট করেন, তাহলে ধরেন আপনি এখানে পেয়েছেন 5 সেন্টিমিটার। এখন কোনো কারণে যদি এই গোলকের ব্যাসার্ধটা বেড়ে যায় এরকম, তাহলে দেখেন আপনি যদি এখানে কাউন্ট করেন তাহলে আরো 2 সেন্টিমিটার বেড়ে গেল। তার মানে আপনার কি হলো, চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা বেড়ে গেল। ফোকাস দূরত্ব, ঠিক আছে, বা অক্ষিগোলকের ব্যাসার্ধ, সরি, অক্ষিগোলকের যে ব্যাসার্ধ আছে সেটা বেড়ে গেল। তার মানে আমি 1 নাম্বার অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া, ব্যাসার্ধ বেড়ে গেলে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে দেখেন আমাদের ধরেন এটা হচ্ছে আপনার চোখ, এখন এটাতে আলোক রশ্মি পতিত হয়েছে এভাবে, ধরেন আলোক রশ্মিটা পতিত হয়েছে, এখন এটা এই আলোক রশ্মিটাকে এই জায়গায় মিলিত করার কথা ছিল। ঠিক আছে, তার মানে ফোকাস দূরত্বটা হচ্ছে আপনার এতটুকু, এখান থেকে এখানে যদি হতো, বিম্বটাকে যদি এখানে দেখা যেত, অর্থাৎ আলোক রশ্মিগুলা যদি প্রতিসরণের পর এই বিন্দুতে মিলিত হতো, তাহলে চোখ সেটাকে ভালোভাবে দেখতে পেত। এখন কোনো কারণে যদি এরকম হয়, যে আমি একটু ছোট করে এখানে দেখাচ্ছি, দেখেন যদি এরকম হয় যে বস্তুটা মিলানোর যে জায়গাটা সেটা দূরত্বটা বেড়ে গিয়ে এইখানে মিলাচ্ছে। ঠিক আছে, তার মানে কি হয়েছে দেখেন, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়েছে একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যে ফোকাস দূরত্ব যেটা, অর্থাৎ বস্তুটাকে ফোকাস করার যে দূরত্বটা এখানে ছিল, ধরেন আমরা ধরলাম এখানে 5 সেন্টিমিটার দূরত্বে ফোকাসিত হচ্ছে, কিন্তু এখানে এসে কি হলো যে 10 সেন্টিমিটার দূরে ফোকাসিত হচ্ছে। তার মানে কি ফোকাস দূরত্ব বেড়ে গেল। তাহলে আমরা লিখতে পারি ফোকাস দূরত্ব বেড়ে গেলে। তার মানে এই দুইটা কারণে সাধারণত আমাদের যে ত্রুটিটা হয় সেটাকে আমরা দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে থাকি। এর বিপরীত গুলা যদি হয়, যেমন ধরো অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যেত, সেই ক্ষেত্রে যে ত্রুটিটা হতো সেটা ক্ষীণদৃষ্টি হতো। আবার ফোকাস দূরত্ব যদি কমে যেত, সেক্ষেত্রে যে ত্রুটিটা হতো সেটাও আমাদের ক্ষীণদৃষ্টি ত্রুটি হতো। তাহলে আমরা বলতে পারি যে নাদিমের চোখে যে ত্রুটিটা হয়েছে সেটা দীর্ঘদৃষ্টি ত্রুটি, আর দীর্ঘদৃষ্টি ত্রুটি হওয়ার কারণ হচ্ছে এই দুইটা। আপনারা চাইলে চিত্রগুলো এঁকে দিতে পারেন, যে 3টা চিত্র দিলেন, যে এইখানে আপনি দেখালেন যে অক্ষিগোলকের ব্যাসার্ধটা কিভাবে বেড়েছে। নরমালি এতটুকু ব্যাসার্ধ থাকার কথা, কিন্তু কোনো কারণে যদি ব্যাসার্ধটা বেড়ে যায় কিছু, তাহলে সেই ক্ষেত্রে তার যে ত্রুটিটা হবে সেটা দীর্ঘদৃষ্টি ত্রুটি হবে। আরেকটা হচ্ছে
যে ফোকাস দূরত্বটা এখানে 5 সেন্টিমিটার ছিল, বাট যদি কোনো কারণে ফোকাস দূরত্বটা বেড়ে গিয়ে 10 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে এই দুইটা কারণে সাধারণত যে ত্রুটিটা হবে সেটা দীর্ঘদৃষ্টি ত্রুটি মানে বলা যায়। তাহলে নাদিমের চোখে ত্রুটিটা হয়েছে কি দীর্ঘদৃষ্টি, আর ত্রুটিটার কারণ হচ্ছে এই দুইটা। আপনারা একটু চিত্র এঁকেও বিষয়টাকে বুঝিয়ে দিতে পারেন। তো আমি আশা করি আপনারা যে দুইটা সৃজনশীল আলোচনা করেছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ক্লাসে আরো চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পাভেল এডুকেয়ারের সাথে থাকবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।